ছাত্রছাত্রীরা, বুঝতে পারছি এরকম একটা পরিবেশের মধ্যে খুব একটা ভালো লাগছে না, পড়াশোনা দীর্ঘদিন বন্ধ আছে। তো যাই হোক, যেহেতু ক্লাস আমাদের সেইভাবে হচ্ছে না, তাই এখন ভরসা একমাত্র এইভাবেই আমাদেরকে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, আশা করি সকলে এমনিতে ভালোই আছো। তো আজ অর্থাৎ এই 29শে জানুয়ারি আমরা নবম শ্রেণীর নোংর কবিতাটি আলোচনা করতে চলেছি। কবি অজিত দত্তের নোংর এই কবিতাটি আলোচনা করার আগে আমাদের কবি সম্পর্কে সংক্ষেপে দু চার কথা একটু আলোচনা করে নেওয়া উচিত। কবি অজিত দত্ত 1907 খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করার পরে আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে তিনি বাংলা সাহিত্যে এক বিশেষ অবদান রেখে গেছেন। তো এখন অজিত দত্তকে নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আমাদেরকে একটু সমকালীন যুগটা সম্পর্কে জানতে হবে। দেখো, কাব্যটা প্রকাশিত হয়েছে 1970 সালে। তার মানে যদি তোমরা একটু সাহিত্যের ইতিহাসের দিকে লক্ষ্য করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে রবীন্দ্রনাথের মৃত্যু এর মধ্যে হয়ে গেছে। কারণ 1941 হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু সাল। তো 1941-এর পরের দিকে এটা প্রকাশিত হচ্ছে, 1907 যখন কবির জন্ম। তো অজিত দত্ত তিনি রবীন্দ্রনাথের পরবর্তী সময়েরই একজন কবি। বাংলা সাহিত্যে আমরা দেখব অজিত দত্ত এমন মাপের এক কবি, তিনি আধুনিক যুগ যন্ত্রণা, তার সঙ্গে হতাশা, বেদনা, এইসব ব্যাপারগুলোকে কেন্দ্র করেই তার কাব্য কবিতা বা সাহিত্য চর্চা চালিয়ে গেছে। তো এখন অজিত দত্তের অন্যান্য কাব্য কবিতার মধ্যেও আমরা যেরকম দেখেছি, তেমন নোংরের মধ্যেও আমরা তার বিশেষ যে স্বকীয়তা সেটা কিন্তু দেখতে পাব। তো এখন নোংর, এই নোংর বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা একটু অজিত দত্ত সম্পর্কে আর দু কথা বলবো। তিনি প্রগতি পত্রিকা সম্পাদনা করেছিলেন, তাহলে পত্রিকা সম্পাদক ছিলেন তিনি। কল্লোল সাহিত্য গোষ্ঠী, এই একটা ব্যাপার। কল্লোল সাহিত্য গোষ্ঠী কি না, কল্লোল হচ্ছে একটা সাহিত্য পত্রিকার নাম। এই সাহিত্য পত্রিকায় সেই সময়ে বিভিন্ন কবি তাদের সাহিত্য চর্চা চালিয়ে গেছেন। তো এখন একটা পত্রিকাকে কেন্দ্র করেই সেই সময়ের কবি গোষ্ঠীদের যে লেখা প্রকাশিত হয়েছে, তাই ওই পত্রিকার নাম ধরেই ওই সময়টাকে সেই যুগ নামে আখ্যায়িত করা হয়। এরকমই হচ্ছে কল্লোল যুগ। তো এই কল্লোল যুগে অন্যান্য কবিদের মধ্যে যেমন বুদ্ধদেব বসুর এখানে নাম উল্লেখ করা আছে, সেরকমই ওই সময়ে যে সমস্ত কবি সাহিত্য চর্চা করে গেছেন তাদের মধ্যে অজিত দত্ত বিশেষভাবে তার স্বকীয় বৈশিষ্ট্যের কারণে সমুজ্জ্বল। তো এখন কবির বিখ্যাত যে সমস্ত কাব্যগ্রন্থ, তার মধ্যে রয়েছে কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ ইত্যাদি, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা কবির এই কবিতাটাকে নিয়ে আলোচনা করতে যাব। তো তার আগে একটু বলে নিই, আমরা কবিতার নাম দেখতে পাচ্ছি নোংর। আচ্ছা, নোংর শব্দের অর্থ কি? এটা তো আমাদের আশা করি অনেকে জানা আছে, বা অনেকে যদি নাও জেনে থাকো তাহলেও সেটা একটু বলে নেওয়া প্রয়োজন আছে। কবিতাটা যদি বইতে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে নৌকাটাকে একটা ওই কাঁটা কাঁটা মতো কিছু একটা দিয়ে আটকে রাখা আছে। কেন আটকে রাখার প্রয়োজন হয়? কারণ নদীর স্রোতে, জোয়ার ভাটার মধ্যে অনেক সময় দেখা যায় নৌকা
রেখে দিয়ে যাওয়ার পর মাঝি চলে গেছেন, তো সেই নৌকা সেটা কিন্তু হয়তো জোয়ার ভাটার কারণে চলে যেতে পারে, নদীর স্রোতের কারণে চলে যেতে পারে। তো এই জন্যই মাঝি কি করেন, এই জন্যই মাঝি ও একটা নোঙর দিয়ে সেটাকে কাছির সঙ্গে, কাছি মানে দড়ি, মোটা দড়ি, তার সঙ্গে বেঁধে রেখে দেন এবং সেটা একটু জলেরই একদম তীরবর্তী দিকে ছুড়ে দেন। তারপর সেটা ওই যেহেতু কাঁটা কাঁটা মতো অংশ আছে সেটা মাটি কামড়ে ধরে আর নৌকাটাকে যেতে দেয়। তাহলে আমরা এখানে একদম এক কথায় বলে নিতে পারি, এখানে নোঙর হচ্ছে একটা বাধার প্রতীক। কি বাধা না, নৌকোকে তার নিজের পথে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করছে এই নোঙর। তো এই নোঙর আছে বলেই নৌকা কিন্তু স্রোতে ভেসে যেতে পারছে না। যদি নোঙর না থাকতো তাহলে কি হতো, তাহলে নৌকা ভেসে চলে যেত। তো এখন নোঙরটা হচ্ছে এখানে একটা বিশেষ প্রতীক। কবি নৌকা বা নোঙরটাকে বলতে চাইছেন না, তিনি নোঙর এই কথার মধ্যে যে বিশেষ ব্যঞ্জনা রয়েছে সেটাকেই তার এই কবিতার মধ্যে দেখাতে চাইছেন। তো এখানে আমরা যে কবির এক দার্শনিক চিন্তন কাজ করছে, কি না এ প্রসঙ্গ করতে গেলেও রবীন্দ্রনাথ এসে যায়। কেন রবীন্দ্রনাথ এসে যাচ্ছে সেটা একটু বলে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাব্যের দুই পাখি বলে একটি কবিতা, ওটা এখানে খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। ওইখানে কবি এরকম ভাবে বলছেন, সোনার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতা। এটুকু বললে আমাদের মোটামুটি বিষয়টা ঠিক থাকবে। তারপর আমরা একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আবার সোনার খাঁচাতে সোনার পাখি রয়েছে, আর বনের পাখি একদম উন্মুক্ত বনে সেখানে উড়ে বেড়াচ্ছে স্বাধীনভাবে। তো এখানে কোনো এক সময় দেখা গেল তারা দুজনেই মুখোমুখি হয়েছে, সাক্ষাৎ করছে। তখন সোনার খাঁচার পাখিটা তার খাঁচার জয়গান করছে, আবার এদিকে বনের যে পাখি সে কিন্তু তার বনের যে বৈশিষ্ট্য সেটা কত উন্মুক্ত, তার যে কত ভালো দিক সেটা সে বলতে চাইছে। তো এখানে একদম শেষের দিকে আমরা দেখব, কবিতার একদম শেষের দিকে খাঁচার পাখির মধ্যে বন তথা বনের পাখির সঙ্গে মিলিত হয়ে উন্মুক্ত আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা প্রবল প্রকট হয়ে উঠেছে, কিন্তু সে নিরুপায়। কেন? তাদের মাঝে একটা খাঁচা বাধা হিসাবে বিরাজ করছে। তো এই বাধা অতিক্রম করা তার পক্ষে সম্ভব নয়, তাই সে বাধ্য হয়ে ওই খাঁচার মধ্যে আবদ্ধ। এটা গেল ওই কবিতাটার অর্থাৎ দুই পাখি কবিতাটার মূল কথা। এবার আমরা বলবো এর পিছনে যে দার্শনিক চিন্তনটা আছে সেটা কি না, আমরা প্রত্যেকেই কিন্তু গণ্ডিবদ্ধ তথা ওই খাঁচার পাখি তুল্য। কেন না, আমরা প্রত্যেকেই সংসারের মায়া মোহ মমতার মধ্যে, স্নেহ বন্ধনের মধ্যে আবদ্ধ, কিন্তু পরম পিতা ঈশ্বর তথা পরমাত্মা তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমাদের জীবাত্মা তথা আমরা সদাই, কিন্তু আমরা তা পারি না। কেন পারি না? আমরা এই খাঁচার মধ্যে আবদ্ধ, সাংসারিক এই খাঁচা, মায়া মোহময় যে বন্ধন তার মধ্যে আমরা আবদ্ধ। তার ফলে কি হয়, আমরা বাধ্য হয়ে এখানেই থাকতে আমরা থেকে যাই, আমরা এখানে বাধ্য হই থাকার জন্য। তো যাই হোক, তাহলে দুই পাখি কবিতাটার সঙ্গে আমাদের এই নোঙরটা অনেকটা মিলযুক্ত। নোঙর কবিতার মধ্যে কবিও ঠিক সেই কথাই বলতে চাইছেন। কবি তথা কথক বলতে পারি আমরা, তিনি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান, কিন্তু তার সেই পাড়ি দেওয়ার পথে বাধা হয়ে গেছে নোঙর। কেন
এই নোঙর আটকানো আছে বলেই মাঝিরূপী কথক যতই দাঁড় টানুক না কেন কোনো রকম এগোতে পারছে না। তার পাশাপাশি আবার দেখা যাচ্ছে জোয়ার ভাটার ঢেউ এসে তার নৌকাতে আঘাত করছে, যেন বিদ্রুপ করছে। কিসের জন্য? যে দেখো তুমি বন্ধনে আবদ্ধ, আমি উন্মুক্ত, তুমি ইচ্ছা করলেও বেরোতে পারছো না, কিন্তু দেখো আমি স্বাধীন গতিতে এগিয়ে চলেছি। এই মূল বিষয়টাকে তিনি তার এই কবিতার মধ্যে দেখাতে চাইছেন। এখানে নোঙর হচ্ছে আমাদের সাংসারিক বন্ধন। যেমন নোঙর নৌকাকে যেতে দেয় না, তার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি আমাদেরও সাংসারিক মায়া মোহময়ী বন্ধন আমাদেরকেও ঈশ্বরের সঙ্গে মিলিত হতে দেয় না। এর মধ্যে যারা পেরেছেন ঈশ্বরের সঙ্গে মিলিত হতে, যারা ঈশ্বর এর স্বরূপ বুঝতে সক্ষম হয়েছেন, একটু লক্ষ্য করে দেখবে তারা প্রত্যেকেই কিন্তু সংসার থেকে বিচ্ছিন্ন অথবা সংসার সম্পর্কে উদাস। ঠাকুর, স্বামীজি, আমরা এদের কোথাও বলতে পারি এ প্রসঙ্গে। তো যাই হোক, তারা কিন্তু ঈশ্বর দর্শন করেছেন বা ঈশ্বর সত্য উপলব্ধি করতে পেরেছেন। কেন? তারা নোঙরকে অতিক্রম করতে সক্ষম হয়েছে, নোঙরকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা সংসারী মানুষজন আমরা পারি না। তাই কবি এখানে আমাদের প্রতিনিধি হয়ে এই কথাটা বলতে চাইছে। এবার আমরা প্রত্যেকটা লাইন ধরে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, কবিতার একদম প্রথমে কবি বলছেন, পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তট মানে তীরভূমি। তাহলে দূর সিন্ধু, সমুদ্রে যাওয়ার জন্য তিনি পাড়ি দিতে চাইছেন। কোথায়? অনেক দূরে। কিন্তু তিনি পারছেন না। কেন পারছেন না? তটের কিনারে নোঙর বাধা পড়ে গেছে। তাই তিনি যতই চেষ্টা করুন না কেন তার পক্ষে সম্ভব হচ্ছে না সেই নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, দাঁড়িয়ে রাখো, মিছে দাঁড় টানি। দাঁড়, আমরা দাঁড় টানি কেন? আমরা নয়, যারা মাঝি নৌকা চালাই, কেন দাঁড় টানি? নৌকাটা এগিয়ে যায়। আমরা যেমন সাইকেল চালাই, সাইকেল আমরা প্যাডেল করি আর সাইকেল এগিয়ে যায়। যদি সাইকেল পিছনের চাকা যদি উপরের দিকে তুলে রাখা থাকে, ডবল স্ট্যান্ড অনেকের আছে দেখবে, তুমি যতই সাইকেলে প্যাডেল করো না কেন এগোতে পারবে না, তাই তো? তাহলে এখানেও তাই, নোঙরে আবদ্ধ আছে বলেই কবির নৌকা এগিয়ে যেতে পারছে না। তাই কবি বলছেন মিছে দাঁড় টান, দাঁড় টানছি কিন্তু ফল পাচ্ছি না। অর্থাৎ এখানে তিনি কাজটা করছেন কিন্তু ফল আসছে না। অর্থাৎ যতই দাঁড় টানাবো, যতই শক্তি ক্ষয় তিনি করুন, নৌকা একটু এগিয়ে যাচ্ছে না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ার ভাটা তোমরা ভালো করেই জানো, জোয়ারের সময় নদী ঢেউ ফুলে ওঠে, ভাটাতে আবার টেনে নিয়ে চলে আসে। তাই জোয়ারের সময় ঢেউগুলো ফুটে ফুটে উঠছে, ফুলে ফুলে উঠছে। এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছুটে। সেই ঢেউ ছুটে এলো, নৌকাতে ধাক্কা মারলো, আবার সেটা সমুদ্রের দিকে ছুটে গেল। অর্থাৎ এখানে ঢেউ গতির প্রতীক। ঢেউ হচ্ছে এখানে গতিশীল সত্তা, আর এখানে নোঙরে আবদ্ধ নৌকা হচ্ছে স্থবিরতা বা স্থিতির প্রতীক। অর্থাৎ এখানে স্থিরের সঙ্গে গতিশীলের একটা আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, বা পরস্পর আমরা পাশাপাশি দুটোকেই কবি যেন দেখিয়ে দিলেন। তারপর ভাটার সূচনা, অর্থাৎ জোয়ার এলে আমরা জানি তারপরে তার সঙ্গেই একদম অনুষঙ্গ হিসাবে চলে আসে ভাটা। জোয়ার এবং ভাটা পরস্পর সম্পর্কযুক্ত, তাই এখানে জোয়ার হলেই ভাটা হবে। যখনই জোয়ারে ঢেউ ফুলে উঠছে তারপরেই ভাটা আসে। এটা তো যেন আক্ষরিক অর্থ, এর অন্তর্নিহিত অর্থটা কিছু আছে। কি বলতে চাইছেন কবি? কবি এখানে দেখাতে চাইছেন আমাদের জীবনে সুখ দুঃখ, ব্যথা বেদনা এগুলো ওতপ্রোতভাবে রয়েছে। আনন্দও যেমন আছে, ব্যথা দুঃখও রয়েছে। সুখ যেমন আছে তার পাশাপাশি
দুঃখ রয়েছে, তা আমরা সবসময় সুখী হতে পারি না। কিন্তু এর মতো ব্যাপার আছে, যদি আমি দুঃখটাকে বড় করে না দেখি তাহলে আমি সুখী, অল্পে সন্তুষ্ট থাকতে পারলে আমি সুখী, সেটা একটা অন্য প্রশ্ন, সেটাও একটা দার্শনিক তত্ত্ব। তো যাই হোক, আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি কবি বলতে চাইছেন আমাদের এই মানব জীবনে তথা সংসারে আমরা সুখ দুঃখের ওঠানামা, উত্থান পতন এর মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যেতে বাধ্য হই। জীবনে আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি বা যাই। তো দেখো এরপর কি বলছেন, স্রোতের প্রবল প্রাণ পরে আহরণ। এরপর সেই জোয়ার গেছিল, প্রবল ঢেউ উঠে গিয়ে নৌকার ধাক্কা মেরেছিল, তারপরে যখন ভাটা এসেছে ওই স্রোতের প্রাণটাকে সে আহরণ করে নিয়েছে, অর্থাৎ আবার তাকে সরিয়ে নিয়েছে। তার মানে জোয়ার ভাটা তাদের যে পাশাপাশি খেলা সেটা আমরা দেখতে পাচ্ছি। জোয়ার ভাটায় বাঁধা এর তটের কাছে, জোয়ার ভাটা নদীর মধ্যে সেটা দেখতে পাচ্ছি আমরা। তো এই তটের কাছে কি হচ্ছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তাহলে নদী বা সমুদ্র এখানে যদি আমরা দেখি তার সেই জোয়ার ও ভাটা, সেই জোয়ার ও ভাটার মধ্যে তিনি কি করেছেন, এই নৌকার বা তার সেই তরীকে তিনি বেঁধে রেখেছেন, বাধা থাকতে বাধ্য হয়েছেন। আমাদের জীবনেও যেমন আমরা যখন জন্মেছি সংসারের মধ্যে, আমরা দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছু সয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে যেন কবি সেই কথাটাই বলবেন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। তাহলে জোয়ার ভাটার মধ্যে তার বাণিজ্য তরী, কবি যেন এখানে তার এই জীবনটাকে, তা আমাদের এই ব্যক্তি তথা আমাদের এই মানব জীবনটাকে যেন একটা বাণিজ্য তরীর সঙ্গে তুলনা করছে। তাই এই বাণিজ্য তরী যেন বাঁধা রয়েছে, তাই যেতে পারছে না। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল। তাহলে কবি যতই দাঁড় টানুন না কেন, মাছ তুলে যতই তিনি পাল তুলে দিন, পাল কি? পাল হচ্ছে নৌকা বা জাহাজের ক্ষেত্রে একটা বিরাট বড় অংশ, একটা কাপড়ের মতো দিয়ে সেখানে টাঙানো থাকে, ওই হাওয়াটা সেখানে ধরবে এবং পিছনের দিক থেকে হাওয়া এলে নৌকা বা জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তাকে অনুকূলে বর পক্ষে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবে পাল। আবার দেখবে সাধারণত পিছন দিক থেকে হাওয়া দিলে তোমার পাল টানানো হয়, কিন্তু সামনে থেকে হাওয়া দেয় তাহলে কি করবে, তোমার প্রতিকূল অবস্থা সৃষ্টি করবে, তখন কিন্তু পাল টাঙানো চলে না। পিছন থেকে হাওয়া এলে তোমার অনুকূলে হাওয়া পেলে তুমি তখন পাল ব্যবহার করে। যাই হোক, সেখানে মাছিরা ব্যবহার করে থাকে। তো এখানে কি বলছেন, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এই নৌকা চিরকাল। চিরকাল গুরুত্বপূর্ণ একটা কথা, অর্থাৎ আমরা যতদিন বাঁচব আমাদের পক্ষে এই মায়া মোহ বন্ধনময় নোঙর ভেঙে ফেলা সম্ভব নয়, তুলে ফেলা সম্ভব নয়। তাই আমাদেরকে ওই নোঙরকে রেখেই এগিয়ে যেতে হবে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ মুহূর্ত অর্থাৎ নৌকা স্থির আছে, আর সব মুহূর্তগুলো সেখানে নিস্তব্ধ অবস্থায় আছে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতবার আমি দাঁড় টানছি স্রোতের বিদ্রুপ শুনছি সেখানে। কেন? স্রোত সেখানে গতিশীলতার প্রতীক, সে এগিয়ে আসছে, কিন্তু আমি যতই দাঁড় টানি আমি তো সেখানে স্থবির অবস্থায়, আমি গতিহীন। তাই কবি বলছেন স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আমরা জানি যখন সমুদ্রে আমরা কোনো তো মাঝামাঝি মাছ সমুদ্রে থাকলে মাছ দরিয়া বলে থাকে যেখানে, ওইখানে যখন আমাদের নৌকা বা জাহাজ থেকে থাকবে সেখান থেকে কোনো কুল বা তীর দেখা যাবে না, শুধু জল আর জল। তাহলে আমি কোন দিকে যাচ্ছি, পূবে না পশ্চিমে না উত্তরে না দক্ষিণে, কী করে বুঝবো? এই বোঝার জন্য মাঝিরা কী করেন, আকাশের ধ্রুব তারার দিকে লক্ষ্য করেন। সে নির্দিষ্ট যে আকাশে থাকার কথা সে কিন্তু ঠিক সেখানেই আছে, কারণ বছরের সারা বছরই সে কিন্তু ওই একই জায়গায়, ওই জন্য ধ্রুব বলে, ধ্রুব
মানে একদম স্থির। ওই তারাটিকে দেখে এবার ঠিক করে নিতে হয় আমরা কোন দিকে যাচ্ছি বা আমার গন্তব্য কোন দিকে। যাই হোক, তাহলে এবার কি হচ্ছে, যতই আমি তারার দিকে চেয়ে দিকে নিশানা করি না কেন, কি হবে, বিরামহীন এই দাঁড়টা, এই দাঁড় অবিরামভাবে টানা হচ্ছে, কিন্তু একটুকুও নৌকা এগিয়ে যাচ্ছে না। এবার আমরা দেখব একদম শেষ স্তবকে কবি কি বলতে চাইছে। তরি ভরা পণ্য নিয়ে পাড়িতে সপ্ত সিন্ধু পারে, মোমর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। কবি এখানে বলতে চাই তার যে তরি, তার যে নৌকা, তাতে পণ্য আছে। এবার আমরা একটু ইনার মিনিংটা পড়ার চেষ্টা করি। আমাদের যদি এই নৌকা হিসেবে আমাদের জীবনটাকে ধরি প্রত্যেকে, তাহলে আমরা যা কিছু অর্জন করছি সেগুলো পণ্য স্বরূপ আমাদের এই তরির মধ্যে সেটা ভরে রাখছি। অর্থাৎ আমরা আমাদের সংসার জীবনে যা কিছু পাচ্ছি সেগুলো তো আমার সেই পণ্য। আবার রবীন্দ্রনাথকে যেতে, রবীন্দ্রনাথের সেই সোনার তরী কবিতার মধ্যে যেখানে জীবন দেবতা তত্ত্ব আছে, ওখানে কবি একটা কবিতায় বলছেন, সেখানে তিনি বসে আছেন নদীর কিনারে, কখন নৌকা আসবে এবং এসে তাকে নিয়ে যাবে। কবি বসে আছেন, অপেক্ষা করেছেন, অবশেষে এলো সেই মহেন্দ্র, অর্থাৎ যার অপেক্ষায় ছিলেন তিনি এসেছেন। সেই নৌকা সেই তীরে ফিরেছে। এরপর কবিতার যাবতীয় সমস্ত কিছু তার মধ্যে তুলে দিচ্ছেন, সব তোলা হয়ে গেছে নৌকার মধ্যে রইল। এবার কবি যখন উঠতে যাচ্ছেন নৌকাতে, নৌকা ছেড়ে গেল, কবি আর উঠতে পারলেন না। খুব দার্শনিক কি বলছেন কবি ওখানে বলতে চাইছেন, এই নৌকা হচ্ছে কালের প্রতীক, কাল রূপ নৌকা। অর্থাৎ এই যে আমরা জন্মগ্রহণ করছি, মারা যাচ্ছি, কিন্তু একটা আবহমান কাল তো চলেই যাচ্ছে। যদি আমরা ওটাকে একটা গতিশীল ট্রেনের সঙ্গে তুলনা করি, আমি যখন উঠলাম, অর্থাৎ যখন আমি জন্মগ্রহণ করলাম, ট্রেনের আমি একটা স্টেশন থেকে ট্রেনে উঠলাম, আবার আমি ট্রেনে চলেছি, এগিয়ে চলেছি, যখন আমি আবার মারা যাচ্ছি ওই স্টপেজে আমি আবার স্টেশনে নেমে গেলাম। তাহলে সে কিন্তু কালরূপ ট্রেন বা কালরূপ যে সময় সেটা কিন্তু বয়েই চলেছে। আমরা সেটাকে এখানে রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছি, নৌকা হিসাবে দেখিয়েছেন। তো আমরা যাবতীয় যা কিছু অর্জন উপার্জন করি না কেন, সেগুলো সবই আমার ওই নৌকার মধ্যে রয়ে গেল, আমি থাকছি না, কারণ আমি ক্ষণস্থায়ী। অর্থাৎ আমি যা কিছু অর্জন করে যাব সেগুলোই থেকে যাবে, আমি থাকবো না। যে কারণে দেখবে আমরা হয়তো অনেকে আমার দাদু বা তার বাবার নাম জানি না, তার বাবার নাম জানি না, কিন্তু ওই সময়ে যারা দেশের জন্য কাজ করে গেছেন, নেতাজি বলো, স্বামীজি বলো, আরও অনেক আছে, বাদল, বিনয়, দীনেশ, ক্ষুদিরাম ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কিন্তু আমরা জানি, তার কোথায় ঘর ছিল, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু আমরা জানি, কিন্তু হয়তো আমরা নিজের দাদু বা তার দাদু কথা জানি না। কেন জানি না? কারণ হয়তো তারা সেরকম কিছু করতে পারে না, বা যদি জানিও আমরা দু একজন জানি, তার যারা আমরা উত্তরজীবী, কিন্তু সবাই তো জানে না। আর এনারা এমন একজন ব্যক্তিত্ব যারা কিন্তু তাদের জীবৎকালে যে পরিমাণ কাজকর্ম করে যাচ্ছেন দেশের দশের কল্যাণে, তাই দেশের দশের মানুষ তাকে অবশ্যই স্মরণে রাখবে। সেই জন্যই ওখানে কবি কিন্তু দেখাতে চাইলেন, যতই সে তৈরি করে রাখুক, যতই সে রেডি হয়ে থাকুক নৌকা ওঠার জন্য, সে কিন্তু উঠতে পারবে না। তাই এখানে তেমনই কথা বলা হচ্ছে। আবার দেখো, তরি ভরা পণ্য নিয়ে পারে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। তাহলে এই নৌকার মধ্যে যাবতীয় সব কিছু চাপিয়ে নিয়ে আমি যেতে চাইছি, কিন্তু আমি যেতে পারছি না। কেন? সেই একই কথা, সাংসারিক মায়া মোহময় বন্ধনে আমি আবদ্ধ। তাই আমি যাবো কিভাবে? আমি তো বাধায় আবদ্ধ রয়েছি, আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। এখানে আমরা সেটাই যেন আবার প্রতিধ্বনি করতে শুনলাম। সারা রাত তবু দাঁড় টানি, খুব গুরুত্বপূর্ণ লাইন, দাঁড় দিয়ে রাখো, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। আমি জানি যেতে পারছি না, আমি আটক হয়ে গেছি,
আমি বাধা বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, কিন্তু মন মানতে চাইছে না। প্রত্যেক মুহূর্তে আমি চাইছি দাঁড় টানতে, যদি এগোতে পারি। তার মানে এই তবুটা কেন? আমি যেতে পারছি না জেনেও আমার কিন্তু কোনো বিরাম নেই, চেষ্টার কোনো ত্রুটি নেই। সেই অর্থেই কবি এখানে আবার তবু কথাটা প্রয়োগ করলেন। তাই কবি অবিরাম দাঁড় টেনে চলেছেন, তার এই দাঁড় টানা কোনো বিরাম নেই। সুতরাং আমরা কবিতাটা পড়ে যেটা বুঝতে পারলাম, এর মধ্যে কবি একটা বিশেষ জীবন দর্শন তথা এক দার্শনিক তত্ত্ব আমাদের কাছে উপস্থাপন করলেন। ঠিক আছে, আশা করি দেখে কবিতা বুঝতে পেরেছ। যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা পরে যে ডাউট ক্লিয়ার ক্লাস থাকবে পরবর্তী ক্ষেত্রে যার যেখানে সমস্যা আছে ওই জায়গায় আমরা আলোচনা করবো। তোমরা প্রশ্ন সেখানে আনবে, ওই জায়গায় আমি আলোচনা করবো। আচ্ছা, এবার তোমরা একটু হোম টাস্ক একটা নিয়ে রাখো, বা নিজেরা কতটা বুঝবে একটা অনুশীলন করে রাখার জন্য আমি একটা দিয়ে রাখছি প্রশ্ন, একটু লিখে রাখবে। আচ্ছা, বলে দিচ্ছি শুনে নিন, কিন্তু জায়গা কম আছে। ঠিক আছে, নিজে একটু দেখার চেষ্টা করো। যাই হোক, মোটামুটি একটা প্রশ্ন আমি তোমাদেরকে আপাতত দিচ্ছি, এটা একটু নিজেরা তৈরি করবে এবং পরবর্তী যখন অবস্থা ঠিকঠাক হবে তখন চেক করিয়ে নেওয়া, কিংবা বাড়িতেই যারা জানেন সেরকম কাউকে চেক করে নিতে পারবো। ঠিক আছে, যাই হোক, আমরা আজকের মতো ক্লাসের আলোচনা এখানেই শেষ করছি।